আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার প্রথম কয়টা দিন আগেই ঘুম ধইরা যাইতো। উনি আসতো অনেক রাতে হাসপাতাল থেকে। আমি ঘুমের কারণে জানতামও না কখন আসতো। তারপরে কয়টা দিন যাইতে অল্প অল্প কইরা রাত জাগা শিখা গেলাম। বেশি না, এই ধরো 11টা অবধি। নূরজাহান বেগম পদ্মচারুকে তাড়া দিয়ে বলেন, হ জানি, আগে তোগো মামা বাড়িতে আইলে তাই কইতো, কিন্তু এখন যা তোরা, আমার ঘুম ধরছে, সকালে আবার কাজ আছে মেলা। পদ্মচারু আর কথা না বাড়িয়ে হারিকেন নিয়ে মায়ের ঘরে দিয়ে আসে। সবকিছু ঠিকঠাকভাবে দেখে নিয়ে দুবনে চলে যায় নিজ ঘরে। নূরজাহান বেগম ঘুম পদ্ম চলে যাওয়ার 2 দিন পর থেকেই উবে গেছে। আজ সে শুধু বাহানার ছলে মিথ্যাটা বললেন। সে যে মানসিক যন্ত্রণায় আছে, যে বিপদ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তার থেকে নিস্তার পেতে যেন মরিয়া হয়ে উঠেছে। পদ্মচারু নিজ ঘরে দৌড় লাগানোর শব্দ শুনতে নূরজাহান বেগম উঠে দাঁড়ান। কাঠের বাক্সের ভেতর থেকে বের করেন কিছু অমূল্য জিনিস, যেটা তার বর্তমানে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বলো তাইলে এবার, পদ্মরানী কেমন কাটছে তোমার সংসার জীবনী? হারিকেনের আঁচ কমিয়ে টেবিলটার ওপর রেখে পদ্ম বিছানায় শোয়া চারুর গাল টেনে ধরে। খুব কবি হয়ে গেছিস। আমি যাওয়া মাত্রই তোর আসল রূপ বেরিয়ে এসেছে, তাই না? চারু মায়ের সমান বড় বোনকে জড়িয়ে ধরে বলে, তুই তো আমাকে শিখিয়ে দিয়ে গেছিস পদ্ম হয়ে থাকতে। দেখেছিস পদ্ম হয়ে আছি, সেজন্য কোনো পোকামাকড়ি আর আঁচড় দিতে পারছে না। পদ্ম পরম স্নেহে বোনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, সংসার জীবন যতটা সহজভাবে আমরা দেখি ততটা সহজ না রে বোন। এর মধ্যে অনেক বড় বড় ব্যাপার স্যাপার আছে। যেমন? মেয়ে মানুষ যতই শক্ত হওয়া যাক না কেন, স্বামী বা শাশুড়ি এদের সমর্থন না পাইলে টিকা থাকা যায় না সে সংসারে। অনেক কালো থাবা আসে, অনেক বিপদ আসে, যা কখনো তুই কল্পনা করবি না। সেটাই তোর সাথে হয়েছে। আর চারদিকে এমন অন্ধকার দূর করতে স্বামী নামক মানুষটা যদি আগাইয়া না আসে, শ্বশুর শাশুড়ি যদি পাশে না থাকে, তখন মনে হইব জীবনটাই বৃথা। আমার মতো 100 পদ্মও তখন অনায়াসে ভাঙ্গা যাইব। চারু ধীর কণ্ঠে শুধায়, তোর ডাক্তার সাহেব তোর পাশে আছে? পদ্ম গর্বের স্বরে বলে ওঠে, সে আমার পাশে সব সময় ঢাল হইয়া থাকে চারু। অমন বড় লোকি পরিবেশ, মানুষজনের সাথে মেশা, সংসারে হাত দেয়া, এসব কিছুই আমার দ্বারা হইতো না যদি না উনি আমার দাদি শাশুড়ি পাশে থাকতো। সঞ্জিত ভাই তোরা অনেক ভালোবাসে পদ্ম। পদ্ম চারুর কথায় সরল স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। আসলে মানুষটা তাকে ভালোবাসা, যত্ন, দেখাশোনা কোনোটাতেই কমতি রাখে নাই। সকল পরিস্থিতিতে পেছনে শক্ত বেষ্টনী হয়ে ঘিরে রেখেছে পদ্মকে। ভাবি, এইভাবে যদি দিন পিছান হইলে তো হইব না। আমি কইল তাইলে আপনার কথা রাখতে পারুম না। ভালোই কইতাছি তো, আপনার দেখি ভালো লাগতেছে না। ভালো লাগার ব্যবস্থা করমুনি, আমি চিন্তা করেন না। নূরজাহান বেগমের কপালে বিন্দু বিন্দু ঘাম ভেয়ে নামছে। চোখে তার আতঙ্ক আর ভয়ে মিশে একাকার। বুকের মধ্যে ছটফটানির ফলে হাত পা কাঁপছে অবিরাম ধারায়। আমারে আর একটা দিন দেও ভাই, আমি জানতাম না পদ্ম আই যাইব। ও যদি না আসতো আমি তোমারে সত্যি দিয়া দিতাম। তোমার পায়ে ধরি, আমার চারুর কোনো ক্ষতি করার চেষ্টা কইরো না। তুমি যা চাইছো আমি দিয়া দিমু, আমারে শুধু একটু সময় দাও। নূরজাহানের আকুতি শুনে যেন মন্টু মিয়ার পৈশাচিক আনন্দ হচ্ছে। এই দিনটার জন্যই তো সে কত শত অপেক্ষা করেছে। এই বাড়ি, এই জমি, সবকিছু নিজের হাতের মুঠোয় আনতে কত তার বাহানা বের করতে হয়েছে। আইসালন, আর একটা দিন হাতে সময় দিলাম। কাগজপাতি একেবারে হাতে তুইলা দিবেন। আপনাকে মুক্তি, এতে আমাকে কোনো কথা থাকবো না। পানের লাহান সোজা হিসাব। কিন্তু এখনকার কথা। মন্টু মিয়া এবার হিংস্র রূপ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যদি দেখতেছি কোনো রহমানের চালাকি করতেছেন, তাহলে একেবারে আপনার চোখের সামনে আপনার 2 মাইয়ের উপরে পাঠাইয়া দিমু। কোনো বাসকোস থাকবো না কইলাম। পদ্মর আলতো হাতে বিলি কেটে দেওয়াতে চারু ঘুমে তলিয়ে গেছে। অনেকদিন পরে বোনের হাতে এমন নরম ছোঁয়া পেয়ে ঘুম তার চোখে যেন ছুটে এসেছিল। পরম যত্নের মোড়কে সকল দায়িত্বের ছুটি দিয়ে সে এখানে ঘুমে বিভোর। হারিকেনের আলো আরও মৃদু হয়ে গেছে। তেলের অভাবে হালকা টিপটিপ করছে পোলতেটা। ভোর হওয়ার আগেই হয়তো নিভে যাবে। তোর কলিজায় ডর নাই? মন্টু মিয়ার পায়ের গতি থেমে যায় মেয়েলি কণ্ঠস্বর শুনে। পেছনে ঘুরে তাকিয়ে বলে, কেডা? পদ্ম নাহি?
পদ্ম বজ্রকণ্ঠে উত্তর দেয়। তোর জম। মন্টু মিয়া এক মুহূর্ত চুপ থেকে বিদ্রূপ কণ্ঠে জবাব দেয়। আমার জম হওয়া এত সহজ না। দেখা গেল আমিও তোর জম হয়ে গেলাম। পদ্ম তাচ্ছিলর হাসি হেসে জবাব দেয়। কালুর কথা মনে আছে? ভুইরা গেলে বাস্তবে মনে কইরা দেই। মন্টু মিয়া ধারালো স্বরে জবাব দেয়। এই ভুল করবার যাস না পদ্ম। আমি কালু না যে মাইয়া মানুষের হাতে মায়ের খাইয়া গা ঢাকন দিমু। পদ্ম চাঁদের আলোতে তার তেজস্বী ভাব ফুটিয়ে তোলে। আমার মারে দিয়া তুই তোর কাজ হাসিল করবি? মানুষটারে একা পাইয়া ভাবছিস যা খুশি তাই করান যাইব। আমি বাইচা থাকতে আমার বাপের ভিটা কোনো বেজন্মার হাতে যাইতে দিমু না। কথাখানা মাথায় রাখিস। মন্টু মিয়া বাঁকা হাসে, পরনের জামা ঝাড়তে ঝাড়তে বলে। বড়লোক ঘরে বিয়া হইয়া দেখি মুখের কথাও খড় ফুটছে তোর। এত সাহস দেখাইবার আসিস না। তোর মতো সেমরিরে এক ধাক্কা দিলেই পুকুরে হাবুডুবু খাবি। তাতে আবার আমার সাথে পাঙ্গা লইবার আসস। তোর মায়ের সাথে আমার কথা হইয়া গেছে। আমার কাছে বাধা এলে এর পরিমাণ দেখিস কি হয়। মন্টু মিয়া মুখের থুতু ফেলে বিকৃত মুখভঙ্গি করে নিজের পথে পা বাড়ায়। পদ্ম ঘৃণা মিশ্রিত চোখে চেয়ে থেকে বলে। আপনি ঠিকই বলেছিলেন ডাক্তার সাহেব, এই সময় আমার বাড়িতে থাকাটা অনেক দরকার। এয়ারপোর্টে পৌঁছতে আর মাত্র 2 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু সামনে দাঁড়ানো কালো গাড়িটা বেয়ারার মতো দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে। না সাইড দিচ্ছে না নিজে সরে যাচ্ছে। নাজিম, সঙ্গের মতো বসে না থেকে বাইরে বের হয়ে দেখো বেয়াদব গাড়িটা সাইড দিচ্ছে না কেন? আমার ফ্লাইট মিস হয়ে যাবে তো। ম্যাডামের কর্কশ কণ্ঠে আদেশবাণী পেতে নাজিম বের হয়ে গাড়িটার কাছে এগিয়ে যায়। সামনে দাঁড়ানো গাড়ির ভেতরে নক করে কিছু একটা বলতে থাকে। লিজা আর সেদিকে মনোযোগ না দিয়ে সময় চেক করে নেয়। ইতিমধ্যে ফোন কল আসতে রিসিভ করে বলে ওঠে। হ্যাঁ বাবা, এয়ারপোর্টে এসে গেছি প্রায়। ম্যাম, আপনাকে একটু বের হতে হবে। ফোনে কথা বলতে থাকা লিজা ফোন নামিয়ে বলে। হোয়াট ননসেন্স! আমাকে কেন বের হতে হবে? নাজিম নিচু কণ্ঠে জবাব দেয়। আপনার সাথে উনি কথা বলবেন। লিজা নাজিমের কথা বুঝতে না পেরে ফোন কেটে দিয়ে নেমে পড়ে। হাই হিলে ঠকঠকিয়ে এগিয়ে যায় সেই কালো গাড়ির সামনে। সানজিদ গাড়ির ব্যাক সাইডে 2 হাত ভাঁজ করে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। লিজা উপস্থিত হতেই কালো সানগ্লাসখানা চোখ থেকে নামিয়ে নেয়। চোখে তার স্থিরতা, যেন কোনো তাড়াহুড়া নেই। লিজা অবাক চোখে সানজিদকে দেখে। এই সময়ে সানজিদকে সে মোটেও আশা করেনি। তুমি এখানে? সানজিদ শীতল কণ্ঠে বলে। অবাক হয়ে গেলে? পালাতে গিয়ে মনে হচ্ছে ধরা পড়ে গেলে। লিজা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে। হেই লিসেন, লিজা কখনো ভয় পায় না কিছুতে। কি দরকার সেটা বলো। সানজিদ ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে। কিছু হিসাব নিকাশ মেটানোর ছিল। লিজা সানজিদের কথায় কিছুটা ঘাবড়ে গিয়ে প্রশ্ন করে। কিসের হিসাব নিকাশ? সানজিদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে। আমার বউ শাস্তি পেয়ে বাড়িতে চলে গেল। তোমার বন্ধুকে নিজ দায়িত্বে আইসিইউতে পাঠিয়ে দিলাম। তুমি তাহলে বাদ পড়ে কেন থাকবে বলো? লিজা যে ভয় পালাচ্ছিল সেই ভয়টাই সামনে এসে দাঁড়ালো। সানজিদ, ডোন্ট ফরগেট ইওর লিমিট। আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব তোমার নামে। আমাকে ব্যাস, সানজিদ আর লিজাকে কথা শেষ করতে দেয় না। তার আগেই তার শক্ত হাতে ঠাস ঠাস করে পরপর 3টা চড়ে বিধ্বস্ত করে দেয় লিজাকে। আকস্মিক জোরালো চড়ে লিজার মাথা চক্কর দিয়ে ওঠে। ঠোঁট কেটে গড়িয়ে পড়ে রক্ত। নিজেকে ধাতস্থ করতে বেগ পোহাতে হয় ব্যাপক। ইন ফিউচার আমার ওয়াইফকে টার্গেট করে যদি কোনো নোংরা খেলার চেষ্টা করো, একেবারে শেষ করে দিব। মেয়ে না ছেলে তুমি সেটা দেখার সময় নেব না। মায়ের সমানের সমান হবে। আমার চোখের সামনে যেন আর না পড়তে দেখি। গেট লস্ট। সানজিদের চারপাশ কাঁপিয়ে তোলা বজ্রধ্বনিতে আশেপাশের মানুষ অবাক চোখে তাকিয়ে থাকে। নাজিম ভয়ে গুটিসুটি মেরে গাড়ির আড়ালে চলে যায়। লিজা গালে হাত দিয়ে রক্ত চোখে দেখতে থাকে এক হিংস্র মানবের পদায়ন। ও পদ্মবু, সুখীবু, তোমরা দেখা করবার কইস আইজি? কি বলে দরকার আছে কইল? পদ্ম হাতের কাজ থামিয়ে রাঙার দিকে চেয়ে উত্তর দেয়। আচ্ছা, ভাটিবেলায় যামুনি। সুখীবুর শরীর কেমন আছে রে? রাঙ্গা? রাঙা বারান্দায় বসে জিরিয়ে নেয় খানিকটা। বেশি ভালো না গবু, তুমি যাইয়া দেখা আসো। পদ্ম লালির জন্য ঘাসপাতাগুলো গোয়াল ঘরের সাইডে রেখে এসে হাত ধুয়ে রাঙার পাশে বসে। আমার একটা কাজ করে দিবি রাঙ্গা? রাঙা পকেট থেকে বকুল ফুলগুলো বের করতে করতে বলে। কি কাজ কও দেহি? পদ্ম রাঙার থেকে কয়েকটা বকুল ফুল হাতে নিয়ে গন্ধ শুকতে শুকতে বলে। তোর রিনুপুরে খবর দিবি আমি আইতে কইছি। বিকেল বেলায় যেন আসে আমাগো বাড়িতে।
রাঙা তার সদ্য পড়ে যাওয়া ফোকলা দাঁতে হেসে বলে, দুই সখী মিলা সুখীপুর বাড়ি যাইবা বুঝি? পদ্ম রাঙার মাথার চুল ঝাঁকিয়ে উত্তর দেয়, কিন্তু এই ফুল কার জন্য? রাঙা বড় মানসী ভঙ্গি করে বলে, কার জন্যে আবার সারুপুর জন্যে? হেই তো খালি ফুল আয়নার দেওয়ানোর জন্য আমার আর লিলুর কাছে বায়না ধরে। তোমাকে দুই বইনে এত ফুল পছন্দ কে? পদ্ম রাঙার কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে। পদ্ম আর চারুকে এই নিষ্পাপ বাচ্চাগুলো খুব মান্য করে, যখন যা বলে সাথে সাথে সেটা করে দেয়। অবশ্য লিলু পটলা একটু থেকে থেকে দুষ্টুমি করে। বারে রাঙা, ভালোই তো নালিশ কাটা হচ্ছে। তোকে যে ফুল আনার জন্য ছোলাই কালাই কিনে খাওয়ার পয়সা দেই সেটা বললি না তো? চারুর তেজালো স্বর শুনে রাঙা মাথা তুলে চায়, মুখে হাসি টেনে বলে ওঠে, এই তো আমি এক্ষুনি বলতে নিয়েছিলাম গো চারুবু, তার আগেই তুমি বললে। চারু এগিয়ে এসে ফুলগুলো হাতে নিয়ে বলতে থাকে, সে আমি জানি কত বলতি। যাই হোক, যা, রান্নাঘরের মাছের ওপর পয়সা রাখা আছে। রাঙা এক দৌড়ে মাচার কাছে গিয়ে পা উঁচু করে পয়সাটা নিজের প্যান্টে গুজে নেয়। তবে আমি রিনুবুর কাছে খবর দিতে গেলাম। পদ্ম বসা ছেড়ে উঠে জবাব দেয়, যা আস্তে দৌড়া। রিনুবুর কাছে কি দরকারে? পদ্ম নিজ কাজে ফের ব্যস্ত হতে হতে বলে, সুখীবুর শরীরটা খারাপ, ওবেলা ভাবছি আমি আর রিনু গিয়ে দেখে আসবো। চারু এক মুহূর্ত কিছু একটা ভেবে বলে, আমিও যাবো তোর সাথে। সুখীবুর সাথে কবে থেকে দেখা হয় না, আমার উপর হয়তো রাগও করে আছে। আচ্ছা যাস, সাজদা চাচিকে মায়ের কাছে রেখে যাইতে হইব তাইলে। চারু উচ্ছ্বসিত কণ্ঠে বলে, সে রাখা যাবে, কিন্তু আগে মার বানানো কাঁচা আমের আচার সুখীবুর জন্য নিতেই হবে। পোয়াতি সময় আচার খাইতে মন চায় শুধু। পদ্ম ভ্রু বাঁকিয়ে বলে, ভালোই শিখে রাখছিস দেখি। চারু ঠোঁট বাঁকিয়ে উত্তর দেয়, রাখতে হবে না বুঝি? সামনে আবার তোকে আচার খাওয়াতে হবে কি না? চারুর মজার ছলে কথাটা পদ্মর গায়ে লজ্জারাঙা শিহরণ বয়ে দেয়। শুভ্র মুখখানা তার লাল হয়ে ওঠে। মনে মনে ভাবতে থাকে সেও একদিন সুখীবুর মতো মা হওয়ার স্বাদ নেবে, নিজের শরীরে অন্য একটা অস্তিত্বের জন্ম নেবে। কেমন হবে সেই দিনগুলি ভাবতেই অন্যরকম লাগে পদ্মর। আর তার ডাক্তার সাহেব, সেও হয়তো পদ্মর মতো অনেক খুশি হবে। হুজুর সাহেব, আপনার সাথে দুজন লোক দেখা করতে আইছেন। জালাল মেম্বার মাত্রই গ্রামের এক দরবার সালিশি শেষ করে এসে ঘরে বসেছে। 2 নাম্বারি বিচারে যে অর্থ পেয়েছে তা গুনতে সে মশগুল। বাইরের ঘরে বইতে ক, আইতেছি আমি। যে সাহেব। মেম্বারের কর্মচারী কামাল উদ্দিন যেতেই আবার টাকা গোনায় ব্যস্ত হয়ে পড়ে সে। আজকে একদম লাভে লাভ, পাক্কা 10,000 টাকা আজ সে নিজের পকেটে ভরেছে। থুতু দিয়ে টাকাগুলো ভালো করে গুনে আলমারিতে রেখে দেয়। অতঃপর পাঞ্জাবি ঠিকঠাক করে ভদ্রবেশে বাইরের ঘরের দিকে পা বাড়ান। আপনাকে তো ঠিক চিনলাম না, শহর থেকে আসা হয়েছে বুঝি? জালাল মেম্বার তার আরাম কেদারায় পায়ের ওপর পা তুলে বসে আয়েশি ভঙ্গিতে সরু চোখে পর্যবেক্ষণ করতে থাকে সামনে বসা দুজন আগত ব্যক্তিকে। স্যুট বুট পরা আপাত দৃষ্টিতে ভদ্রলোকই বলা চলে। আপনার সাথে আমরা একটা ডিল নিয়ে আলোচনা করতে এসেছি। মেম্বার হিসাবে আপনার নামটা গ্রামে ছড়িয়েছে, শহরেও পৌঁছে গেছে, সেই সূত্রেই আমরা আসা। জালাল মেম্বার শহুরে ব্যক্তিটার কথাতে ভ্রু কুচকে জিজ্ঞেস করে বলে, কোন বিষয়ে ডিলের কথা কইতেছেন, খুইলা কোন? শহুরে ব্যক্তিটি গলার টাইটা টেনে কিছুটা নিচু কণ্ঠস্বরে বলে, আপনার কাছে যা মাদক আছে আমরা চড়া দামে কিনতে চাই। এ সময় আমাদের মজুদ দরকার, সাপ্লাই দিতে পারছি না। জালাল মেম্বার মাদকের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, রাহেন সাহেবের লোক? দ্বিতীয় ব্যক্তিটি এবার মুখ খুলে বলে, ওনার লোক নয়, আমরা ওনার পার্টনার। জালাল মেম্বার মাথা নাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনাকে আমি আইস প্রথম দেখলাম, বিশ্বাসের মায়ের নাই। প্রথম দেখান কিছু, প্রমাণ দেখান কিছু, কত মালের যাবত কিনছেন তার কাগজপাতি, চুক্তি সাবুত সব দেখান। 2 জন আগন্তুক ব্রিফকেস খুলে কিছু কাগজপত্র বের করে মেম্বারের হাতে দেন। কামাল উদ্দিন, দেখতো সব ঠিকঠাক আসেনি? কামাল উদ্দিন পেছন থেকে সামনে এসে সব কাগজপত্র যাচাই বাছাই করতে থাকে। মেম্বার সাহেবের, আমরা এই ব্যবসায় নতুন না, এই পেশা আমাদের নেশা। কাঁচা কাজ আমরা করি না, আমাদের মালের অভাব, তাই আপনার কাছে আসা। শহুরে ব্যক্তির কথা শুনে মেম্বার বাঁকা হাসে।
আমার কাছেও নতুন না এই ব্যবসা, কিন্তু আমরা মানুষেরা নতুন, তাই পাকা কাম করতে হইলে আগে দেখা নিতে হয়। হুজুর সব ঠিক আছে? জালাল মেম্বার চোখের চশমা খুলে পাঞ্জাবির সাথে মুছতে মুছতে বলে, গাঞ্জা ফেন্সিডেল মিলা 8 কার্টন সাপ্লাই দিতে পারুম। কেনা দামের সাইতে 4 থেকে 5 গুণ দাম দিতে হইব। দাম একটু বেশি হয়ে গেল না? আচ্ছা, অন্য জায়গায় দেখেন তাইলে। মেম্বারের একই দামে অটল থাকায় শহুরে ব্যক্তি দুজন বাধ্য হয়ে সেই দামেই রাজি হন। আজ সন্ধ্যায় নৌকায় করে ওপারে পৌঁছে দিবেন, বাকিটুকু আমরা নিজ দায়িত্বে নিয়ে যাব। মেম্বার হাসতে হাসতে বলেন, এই গ্রামে রাজা আমি, এত ভয় কিসে? আপনাকেও জিনিস ঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, আসি তাহলে, সন্ধ্যায় দেখা হচ্ছে। দুজনকে বিদায় দিয়ে মেম্বার কামাল উদ্দিনের কাঁধে হাত রেখে বিকৃতভাবে হাসে। কেমন দিলাম ক? কামাল উদ্দিন দাঁত বের করে হেসে বলে, আপনার সাথে এই ব্যবসায় কেউ পারবো না হুজুর, পাকা হাত পাকা মাথা আপনার। বাড়ির সব কাজকর্ম শেষে মাত্রই তিনজনে বের হলো সুখীর বাড়ির উদ্দেশ্যে। ভাটিবেলায় যাওয়ার কথা থাকলেও হাটে যে কিছু বাজার সদার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। নূরজাহান বেগমকে যেন আর কোনো কাজে হাত না দিতে হয় সেই ব্যবস্থা পদ্ম চারু করে এসেছে। এই সন্ধ্যাবেলায় গাঙে নৌকা পাওয়া যাবে কি রিনুবু? চারুর প্রশ্নে রিনুও দ্বিধাগ্রস্ত। এই সময় আসলে নৌকা পাওয়া একটু কঠিনই। আর একটু আগে বাইর হওয়া লাগতো পদ্ম। সন্ধ্যায় সব মাছ ধরবার চাই বড় নদীতে, কেউ পার কইরা দিবার চায় না। পদ্ম ভাবুক স্বরে বলে, আগে যাই তো। গাঙের পানি মাজা বরাবর। সারা বছরই কম বেশি পানি থাকার কারণে যাতায়াতে নৌকার ওপর নির্ভর থাকতে হয়। নৌকার অপেক্ষা করতে করতে দেখা যায় নেকের মাঝ রাতও পাড়িয়ে গেছে। রিনু চারু তাড়াতাড়ি পা চালা, ওই দেখ কুটির বাপে শেষ খেয়া দিতেছে, ধরা লাগবো আয়। রিনু চারু পদ্মর কথা শুনে জোর কদমে হাঁটা ধরে। ভরা সন্ধ্যায় চারদিকটা অন্ধকারে ডুবতে শুরু করেছে। চাচা আমাগো নিয়া যাও, খাড়াও একটু। কুটির বাবা হাঁক ছেড়ে বলে, তাড়াতাড়ি আহো, দড়ি বান্ধন খুইলা দিছি। পদ্ম চারু রিনু তিনজনে একসাথে তড়িঘড়ি করে নৌকায় উঠে বসে। যাক, আর একটু হলেই হাতছাড়া হয়ে যেত। ও বরাত মাঝি, কেইরে উঠল না এ? হঠাৎ ছইয়ের ভেতর থেকে মেম্বার কণ্ঠস্বর কানে যেতেই পদ্ম আচানক কেঁপে ওঠে। চারু পদ্মর হাত জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, এই জানোয়ার এইখানে কি করে? পদ্ম চারুকে ইশারায় চুপ থাকতে বলে শাড়ির আঁচল দিয়ে মাথায় লম্বা করে ঘোমটা টেনে নেয়। বরাত মাঝি অন্ধকারে মুখায়ব ঠিকঠাক বুঝতে না পারলেও আপনাগো গায়ের মাইয়া। জালাল মেম্বার ছইয়ের ভেতর থেকে মাথা বের করে অন্ধকারে দেখার চেষ্টা করে কারা উঠেছে। রাত কইরা কোনে যাওয়া হয়? পদ্ম চারুকে চুপ থাকতে বলে রিনুকে দিয়ে বলায়, আমরা বিহারি গো হুজুর সাহেব। জালাল মেম্বার বিহারি শুনে আর কথা বাড়ায় না। ছইয়ের ভেতরে থাকা দুজন চেলার সাথে আবার খোশ গল্প শুরু করে। গাঙের মাজা পানি ছেড়ে নৌকা বাঁক নেয় বড় নদীর মধ্যে। দূর থেকে ছোট ছোট নৌকাগুলো চোখে ভাসছে। মাছ মারার জন্য নানান রকম জাল নিয়ে হাজির তারা। আকাশে হালকা মেঘ ভাসলেও ধীরে ধীরে চাঁদ তার দুতি ছড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। পদ্ম চারু রিনু চুপ করে বসে আছে। বরাত মাঝি আপন মনে নৌকা বাইছে। ভেতর থেকে শুধু মেম্বারের স্পষ্ট কণ্ঠ পাওয়া যাচ্ছে। বড় নদীতে গভীর পানির ছলাৎ ছলাৎ শব্দ পদ্মর কাছে মোহনীয় লাগে। লম্বা ঘোমটার আড়ালে হাত বাড়িয়ে পানি ছোঁয়ার মতো চেষ্টা। হ্যাঁ, সব একেবারে রেডি আছে, এখন শুধু দেনা পাওনাটা বাকি, তাই সব পরিষ্কার। আরে ভাইগনা, এত ভয় পাইলে চলে? তোর মামার বাইসা আছে কি জন্যি? পলান্টুক খেলা ছাড়া আমার হাতে কাজ দে বেটা, তুই নাই জন্যি আজ আমার যাওয়া লাগতেছে। জালাল মেম্বারের ফোনে কথা বলাগুলো এক মনে শোনে পদ্ম। পানি ছোঁয়ার চেষ্টা থামিয়ে নিজ মনে বলে ওঠে, বেজন্মাটা তাইলে গা ঢাকা দিছে। মেম্বারের কথা ভালোভাবে শোনার জন্য আরো ভালোভাবে কান পেতে থাকে সে। তোরে মারবো? কোন শালাই তোরে মারবো? আরে তোর মামার মারার হাত কি কাঁচা? এক ফাঁস দিয়া ব্যাপারের গলা কাটছে বুঝিস? এত সোজা না। আইসে জালালের ভাগ্নের গায়ে হাত দিব, কল্যাণ নামায় দিমু। পদ্মের শরীরের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। গায়ের লোমগুলো একটা কথাতেই জেগে ওঠে। সন্ধ্যা ছেড়ে রাত নামার লগ্নে পদ্মর ভেতরটা অস্থির হয়ে ওঠে ক্রমেই।
চোখের সামনে ভেসে ওঠে তার বাপজানের হাসি মুখখানা। চারু পদ্মর হাত সমস্ত শক্তি দিয়ে খামচে ধরে। রিনু থ হয়ে পদ্মর দিকে তাকিয়ে থাকে। নিজের বাপের খুনিকে চোখের সামনে দেখতে পায় পদ্ম, চারু। রাতের অন্ধকারে অস্পষ্ট হলেও হিংস্র মানবের হিংস্রতার নজির চোখে স্পষ্ট ভাসতে থাকে। লম্বা ঘোমটা এক লহমায় তুলে ফেলে পদ্ম। বারবার কানে বাজতে থাকে এক ফ্যাস দিয়া গলা কাটছি। কত নৃশংস পশু হলে এমন গলা বাজিয়ে বলতে পারে এমন কথা। ভেতরে ভেতরে ক্রোধের আগুনে পদ্ম দগ্ধ হতে থাকে। নৌকা বড় নদীর এক কিনারায় থামের আদেশ দেয় বরাতকে। জালাল মেম্বার অবাক স্বরে বলে, এই জায়গায় নাম্বার কইলোকে বুঝলাম না। ওপরে না কইলো মাছ সাপ্লাই দিবার। মেম্বারের সাথে থাকা কামাল উদ্দিন বলে, হুজুর, ওপারে চরে বালুর লেগা হাঁটতে কষ্ট হয়, সেখানে এত ভারী ভারী কার্টন টানা আরো কষ্টকর, হেল লেগা বাণী এখানে কইছে। কামাল উদ্দিনের কথায় মেম্বার মাথা নাড়িয়ে সায় জানায়, আচ্ছা তোরা তাইলে যা, আমি ওপারে খাড়াইতেছি। মনসুর বাপে আইজি টেহার দিতে রাজি হইছে। কামাল উদ্দিন আর সাথে থাকা এক চেলা কার্টনগুলো ধীরে ধীরে একে একে নৌকা থেকে নামায়। পদ্ম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে সব। বরাত নাও, টান দে। মেম্বারের কথায় ফের বৈঠা চালাতে শুরু করে বরাত। মুখভঙ্গি তার এখন অন্যরকম। আতঙ্কিত ত্রাসে বারে বারে তাকাচ্ছে পদ্মর দিকে। আগাম ঝড় আসতে যেন আর কিছু সময় বাকি। পদ্ম ধীর বায়ে পরাতের গামছাখানা নিয়ে মেম্বারের পেছন দিকটায় গিয়ে দাঁড়ায়। চারপাশে ঘন জঙ্গলের কারণে অন্ধকারটা একটু বেশিই লাগছে আজ। পদ্মর পিছু পিছু চারু উঠে গিয়ে দাঁড়ায় তার পাশে। পদ্ম নিজেও জানে না সে ঠিক কী করতে চলেছে মেম্বারের সাথে। বুকের ভেতর যে ঝড় বইছে সেটা থামাতেই তার যত আগ্রাসন। বরাত নৌকা মাঝ নদীতে নিয়ে আসার মুহূর্তেই পদ্ম চারু পেছন থেকে শক্ত হাতে গামছা দিয়ে মেম্বারের মুখ চোখ চেপে ধরে। জালাল মেম্বার আকস্মিক কাণ্ডে নিজের বল প্রয়োগের আগেই কার্যক্ষমতা হারায়। রিনু বরাতের জায়গায় বসে নৌকার হাল ধরতেই পদ্ম চারু বরাত মিলে পাজর ধরে মেম্বারকে। হাত পা অদম্য ধারায় ছোটাতে থাকে মেম্বার। মুখ দিয়ে বের হয় তীব্র গোঙানির আওয়াজ। পদ্ম চারুর শরীরে যেন আজ অলৌকিক শক্তি ভর করেছে। তেজস্বী মূর্তিতে টেনে হিচড়ে নিয়ে যায় নৌকার ধারে। খামচে ধরে মেম্বারের মাথার পেছন অংশটা। ভরা স্রোতের নদীতে নৌকা দুলতে থাকে নিজ ধারায়। চুলের মুঠি ধরে চুবিয়ে ধরে স্রোতস্বিনী নদীর মাঝে। গলা কাটা মুরগির ন্যায় একটুখানি শ্বাস নেওয়ার জন্য ধরফরায় সে। বরাতের হাত ঢিল হয়ে আসলেও পদ্ম চারু একইভাবে দ্বিগুণ তেজে ধরে থাকে মেম্বারকে। সময় যায়, মেম্বারের শরীর অবশ হয়ে আসে। হাত পা ধীরে ধীরে ছেড়ে দিতে থাকলে এক ঝটকায় পদ্ম চারু তুলে ধরে। অন্ধকার রাতে মেম্বারের চোখ হয়তো রক্ত লাল হয়ে উঠেছে। একটুখানি শ্বাস নিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। শব্দ করে নিঃশ্বাস নিতে থাকে সে। আমার বাপের গলায় ফাঁস দিছস তুই, আমার বাপের এত কষ্ট দিয়ে মারছস তুই, শয়তানের বাচ্চা, তোর কলিজা আমি টাইনা বের করব। এজন এক ভয়ঙ্কর পদ্ম, যার চোখে আগুন ঝরছে অবিরাম। বজ্রধ্বনিতে ফাঁপিয়ে তুলছে চারপাশ। চারু পদ্মর এরূপ দেখে থমকায় না। আজ হয়তো সেই মুহূর্ত, যে মুহূর্ত বাপের মৃত্যুর প্রতিশোধ হাতে ধরা দিয়েছে। এই সুযোগ সে হাতছাড়া করবে না। বারবার চোখে ভেসে ওঠে ওই কাল রাত্রির কথা, যে রাতে দেখেছিল বাবার উঠোনে পড়ে থাকা নিথর দেহ, একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া, তাদের বাপ হারা করে এতিম করে দেওয়া। আজ আমায় একটা সুযোগ দে পদ্ম। চারু নিঃসংকোচে নিবেদনে পদ্মর হাত শিথিল আসে। চারুর দিকে প্রশ্নোত্তক মনোভাব দিয়ে তাকাতেই চারু মাথা নাড়িয়ে সাড়া দেয়। পদ্ম নিজের জায়গা সোপর্দ করে দেয় চারুকে। আমারে সায়রা দে পদ্ম, পায়ে ধরে তোর, আমারে মারিস না, ক্ষমা চাই। মেম্বারের অস্পষ্ট স্বরে আঝাড়িতে পদ্ম তাচ্ছিলের হাসি হাসে। তোর মতো কুলাঙ্গার ক্ষমার অযোগ্য। আমার বাপেরে যে কষ্ট দিয়া মারছস, তার চেয়ে বেশি কষ্ট দিয়া তোরে মারুম। রাত গভীর হয়ে যায়। নৌকা দিক বিদিক চলতেই থাকে। খরস্রোতা নদীকে ফের মাথা চুবিয়ে ধরে চারু পদ্ম। ধারালো স্বরে চারু বলে ওঠে, তোর অপকর্মগুলো শেষ সময় মনে করতে থাক। যে শাস্তি আমগো দিছস, সেই শাস্তি তুই ভোগ কর। জীবনের মায়া কার না আছে। মেম্বারের শত চেষ্টা জুড়ে থাকে নিজের প্রাণ বাঁচানোর। চোখের সামনে ভেসে ওঠে তার দাপটীয় জীবনযাত্রা, কারি কারি অবৈধ অর্থের পাহাড়, আজ সকালে গুনে রাখা টাকার দৃশ্য। কামাল উদ্দিন যে সবসময় তার ছায়াসঙ্গী হয়ে থাকতো, আজ এই দিনে এই মুহূর্তে সে পাশে নেই। যে ভাইগনার জীবনের গ্যারান্টি সে নিজে দিয়েছিল একটু আগে এক লহমায়, এখন তারই জীবনের গ্যারান্টির কোনো ঠিক নেই। এই তো জীবন।
সময়ের ব্যবধানে মেম্বারের শরীর নিস্তেজ হয়ে আসে, কমে আসতে থাকে অদম্য ছটফটানি, নাক মুখে শ্বাস প্রশ্বাসের গতি ফুরিয়ে আসে পানির কণার কারণে। একটু একটু করে হারিয়ে যেতে থাকে অতল স্রোতের মাঝে। শেষ সময়ে ব্যাপারীর দুনিয়া ছেড়ে চলে যাওয়ার দৃশ্যটা ভেসে ওঠে। একইভাবে সেও হয়তো বাঁচার জন্য আত্মচিৎকারে সামিল হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, পার্থক্য শুধু কিছু সময়ের। করুণ পরিণতিতে ধুকে ধুকে বিদায় জানাতে হয় এই দুনিয়াকে। প্রকৃতির বিচার যে বড়ই অদ্ভুত, যার যা প্রাপ্য সময় অনুযায়ী ঠিকই মিটিয়ে দেয়। পদ্মচারু অবশেষে ক্ষান্ত হয়, পাপে নিথর দেহটা ভাসিয়ে দেয় গভীর জলের মাঝে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ থেকে গড়িয়ে পড়ে অঝোর ধারা। আজ থেকে তারাও খুনির তালিকায় নাম লেখায়। ছোট্ট একটা জীবনে এক পাপী ব্যক্তির খুনি হয়ে ওঠে পদ্মলতা চারুলতা। মেম্বারের মরা লাশ গাং ছাইরা বড় নদীতে ভাইসা উঠছে। এই একটা কথা নবগ্রামের সমস্ত মানুষের মধ্যে সয়লাভ সৃষ্টি করেছে। মুখে মুখে এক কথা সবার। পাশের 2 গ্রামের মানুষের ভিড়ে বড় নদীর 2 পাশে দাঁড়ানোর মতো জায়গা নেই আর। মরা লাশ দেখতে ভিড় ঠেলে যে যেমন পারছে ছুটে আসছে। অন্যদিকে পুলিশ বলছে মার্ডার কেস, মেম্বারের 2 বিশ্বস্ত সহযোগীও নিখোঁজ। কামাল উদ্দিন পলাতক নাকি নিখোঁজ কেউ কোনো হিসেব মিলাতে পারছে না। সেলিম ডান হাত হলে কামাল উদ্দিন ছিল মেম্বারের বাম হাত, অতএব সেলিমের অনুপস্থিতিতে সমস্ত প্রশ্নের উত্তর তার কাছে পাওয়া যেত। স্যার, আমরা কাল মাঝরাতের দিকে মাছ ধরতে লেগা জাল ফালাইছিলাম নদীর কিনারের দিকে। জালের মধ্যে মানুষ লাহান কিছু একটা আটকা পড়ে দেখা সবাইরে ডাক দিয়া দেখি এই আমগো মেম্বার সাহেব। পরে আপনাকে খবর দিছি। নবগ্রামের চেয়ারম্যানের সহায়তায় পুলিশি তদন্ত করতে এসেছে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা সহ বেশ কয়েকজন কনস্টেবল। আশেপাশের মানুষের জবানবন্দি সহ চারপাশে চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে তারা। কাল রাতে সর্বশেষ খেয়া পার করেছে কে এই নদীতে? বরাত মাঝি মানুষের ভিড়ের পাশেই দাঁড়িয়েছিল, সাথে আছে মঞ্জুরের বাপ নুরু মাঝি। কালকে রাতে ঘটা সমস্ত কিছুর প্রত্যক্ষদর্শী বরাত। বলা চলে সে নিজেও মেম্বারের মৃত্যুর পিছনে বড় দায়ী। বরাত মাঝির চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখে নুরু মাঝি এগিয়ে যায় পুলিশের দিকে। স্যার, আমি কাল গাং থেকে শেষ খেয়া দিছি। পুলিশ কর্মকর্তাটি তীক্ষ্ণ নজরে নুরু মাঝির পানে যায়, আগাগোড়া পরখ করে বলতে থাকে, মেম্বার সাহেব তোমার নৌকায় উঠে গাং থেকে বড় নদীতে এসেছিল? যে স্যার, শুধু মেম্বার সাহেব আইছিল না, তার সাথে আরো 2 জন লোক আইছিল। চিনো তাদের? মেম্বারের লোক। কোথায় নেমেছিল তারা? নুরু মাঝি হাতের ইশারা দিয়ে দেখায় ওই পারে তারা কিছু বস্তা নিয়ে নেমেছিল। মেম্বার যে নামেনি সেটা সে গোপন করে বলে, আমি তাগো নামাই দিয়া সইলা গেছিলাম। পরে আজ ভোরে না হইতেই শুনি মেম্বার সাহেব মারা গেছেন। পুলিশ কর্মকর্তা আর কিছু জিজ্ঞেস করে না নুরু মাঝিকে, বরং চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলে, মেম্বার সাহেবের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার আগে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ওনার ঘাড়ে স্পষ্ট মানুষের হাতের ছাপ ফুটে উঠেছে। চেয়ারম্যান সাহেব কিছু একটা ভেবে বলেন, গ্রামের কেউ হইব স্যার, আপনি লাশ নিয়ে যান। যে কইরাই হোক বাইর করণ লাগবো কার কাজ এইটা, কার কলিজা এত বড় হইল গ্রামের খাইয়া গ্রামের মেম্বাররেই মারা। সকল ভিড় অতিক্রম করে মেম্বারের লাশ তোলা হচ্ছে গাড়িতে। দীর্ঘক্ষণ ভেসে থাকার কারণে লাশ কেমন ফুলে ফেপে উঠেছে, চেহারায় ফুটে উঠেছে বিকৃত ভাব। দাঁড়ান স্যার, আমার মামুরে আমার আগে দেখতে দেন। সেলিমের দূর থেকে ভেসে আসা কণ্ঠে পুলিশ অফিসারটি লাশ বহনকারী স্ট্রেচারটি নামাতে নির্দেশ দেন কনস্টেবলকে। সেলিম দ্রুত পায়ে এসে দাঁড়ায় তার মামার লাশের পেছনে। পেছন থেকে চেয়ারম্যান সাহেব তাকে পিঠ চাপড়িয়ে সান্ত্বনা প্রকাশ করে বলেন, দুঃখ পাইও না ভাগনা, যে আমার ভাইয়ের এমন ধারায় মারছে তারে ছাড়ুম না। সেলিম এক দৃষ্টিতে মৃত লাশের পানে চেয়ে থাকে, চোখে তার লালচে ভাব। ধরতে গেলে তার সমস্ত অপকর্মের উৎসাহদাতার মৃত্যু সে মেনে নিতে পারছে না কোনোভাবে। চোয়াল শক্ত করে জবাব দেয়, আমি জানি ক্যাডায় মারবার পরে আমার মামুরে। সেলিমের কথায় চেয়ারম্যান সাহেব অবাক দৃষ্টি ফেলে বলে, কি কও ভাগনা, কেটা মারছে? নাম কও খালি একবার। সেলিম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ। চেয়ারম্যান তার করা প্রশ্নের উত্তরের জন্য উদ্গ্রীব হলেও সেলিম আর কিছু বলে না। স্যার, মামার লাশ তদন্ত করার লেগে পাঠাইয়া দিয়া আপনি আর চেয়ারম্যান মামা আমার লগে আসেন, একেবারে সামনাসামনি দেখাই দিতেছি।
পুলিশ কর্মকর্তাটি সেলিমের কথায় লাশ নিয়ে যাওয়ার অনুমতি দেয়। অতঃপর সে এবং চেয়ারম্যান সাহেব যায় সেলিমের সঙ্গে, পা বাড়ায় খুনির ঠিকানার উদ্দেশ্যে। নূরজাহান বেগম নিজ কাজে ব্যস্ত থাকলেও মন তার কেমন খুঁতখুত করছে। বিশেষ করে মেম্বারের এমন আকস্মিক মৃত্যুর কারণ সে ঠাউর করতে পারছে না। একমাত্র নবগ্রামে তারাই ছিল মেম্বারের শত্রু ধরতে গেলে। আশেপাশে যারাই যাচ্ছে সবার মুখে এক কথা, গায়ের মানুষই মারছে তারে। নূরজাহান বেগমের অচেতন মনে পদ্মলতার কথা ভেসে উঠলে সাথে সাথে সে নিজে নিজে মাথা ঝাঁকিয়ে না করেন। আল্লাহ, আমি কি ভাবতেছি? আমার মাইয়া কোনোদিন এ কাজ করবার পারে না। একটা মাইয়া মানুষ হইয়া মেম্বারের মতো মানুষকে মারা, না না, তা হয় নাকি? মা, কি হয়েছে? কি কোন আপনি একা একা? নূরজাহান পদ্মলতার কথা শুনে তড়িৎ বেগে মাথা তুলে তাকায়। মেয়ের চোখ মুখ দেখে নিজের ভাবনাকে মেলাতে চাইলে মন আবার বাধা দেয়। কি করছে সে? নিজের মেয়েকে সন্দেহ করছে। নূরজাহান মাথা নামিয়ে ফের মাটির চুলা লেপতে শুরু করেন। ধীর কণ্ঠে জবাব দেন,